সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের বুঝে পড়ি লিখতে শিখি প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখা নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা প্রায়োগিক লেখার প্রথম যে অংশটি রয়েছে, অর্থাৎ তোমাদের বইয়ের 72 এবং 73 পৃষ্ঠা, এটি কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি। আমাদের সেই টিউটোরিয়ালটি তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নেবে। আমাদের এই ছক পুরাণ এই চ্যানেলটি তোমাদের জন্য সকল ছক এখানে আমরা পূরণ করে দেব। সেই জন্য তোমাদের সুবিধার কথা বিবেচনা করেই আমরা এই চ্যানেলটির নাম দিয়েছি ছক পুরাণ। আমরা মূলত আজকে তোমাদের বইয়ের 73 পৃষ্ঠা যদি আমরা একটু দেখি, 74 পৃষ্ঠা যেটা রয়েছে বুঝে পড়ি লিখতে শিখি, এখানে একটি ছকের মতো করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রায়োগিক লেখায় যে আমরা এর আগে যে চিঠিটা পড়লাম, এখানে এই চিঠিটা আমরা পড়েছি, পুরো চিঠিটার বিষয় পড়ে আমরা কি বুঝতে পেরেছি সেটি তুমি তোমার বাস্তব অভিজ্ঞতার আলোকে চিঠিটা তুমি পড়ে বুঝতে পেরেছো কি না সেটি তোমাকে এখান থেকে অনুধাবন করে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। চিঠি পড়ে বুঝলাম, কি বুঝলাম? এই চিঠির প্রাপক এবং প্রেরক এবং প্রাপক কে সেটি তোমাকে এখানে লিখতে হবে। এবং খ নম্বরে যেটি রয়েছে, চিঠিটি বাংলাদেশের ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ সময়ে লেখা। আমরা দেখেছি যে একটি গুরুত্বপূর্ণ সময়, অর্থাৎ 1971 রণাঙ্গনের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সময়কার একটি স্মৃতি বিজড়িত একটা চিঠি কোনো এক মুক্তিযোদ্ধা তার মাকে সেই চিঠিটি পাঠিয়েছেন। সেই উত্তরটি এখানে লিখতে হবে। প্রেরক কেন চিঠি লিখেছিলেন? আমরা জানি যে প্রায়োগিক লেখার একটি মূল বিষয় হচ্ছে কিছু তথ্য সেখানে তুলে ধরা হবে। তাহলে এই যে মুক্তিযোদ্ধা যিনি যুদ্ধ গিয়েছিলেন তিনি কেন এই চিঠিটি লিখেছিলেন সেই উত্তরটি তুমি কতটুকু বুঝতে পারো সেটি তুমি এখানে লিখবে। একটি চিঠির কোন অংশে কি লিখতে হয়? আমরা গত টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম যে চিঠির বেশ কয়েকটা অংশ থাকে, সেটি আজকে ডিটেলস এখানে আলোচনা করবো এই প্রশ্নের উত্তরে। এবং চিঠি কেন লেখা হয় এটি আরেকটি প্রশ্ন। এই হচ্ছে আমাদের 74 পৃষ্ঠার বিষয়গুলো রয়েছে। এই 5টি প্রশ্নের উত্তরের জন্য তোমাদেরকে আমরা অন্য একটি কাজ 1-এর যে উত্তরগুলো দেওয়া হয়েছে এখানে একটু বিষয় বলে রাখা দরকার। আমরা চেয়েছি বিভিন্ন বই থেকে দেখে একটা নমুনা উত্তর তোমাদের জন্য দাঁড় করানোর জন্য। তোমাদের এটাই যে তোমাদের উত্তর হবে এমন কিছু না, তোমরা এই উত্তরের সাথে নিজের সৃজনশীলতাকেও যুক্ত করে উত্তর তোমরা পুনরায় লিখে নিতে পারো এবং এইখান থেকেও তোমরা সহায়তা নিতে পারো। প্রথম যে প্রশ্নটি ছিল, এই চিঠির প্রেরক এবং প্রাপকের নাম কি? এই চিঠির প্রেরক একজন মুক্তিযোদ্ধা, তার নাম হচ্ছে ফেরদৌস কামাল উদ্দিন। এই নামটা কিন্তু আমাদের একদম চিঠির শেষের দিকে কিন্তু রয়েছে। চিঠিটা কে লিখছে? ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ। এখানে মাহমুদ কথাটা কিন্তু হবে, মাহমুদ কথাটা এখানে যুক্ত হবে, এখানে মাহমুদ কথাটা আসে নাই, তোমাদের বইতে কিন্তু এটা আছে, এখানে হবে মাহমুদ। আর চিঠির প্রাপক হচ্ছে মুক্তিযোদ্ধার মা হাসিনা মাহমুদ, ঠিক আছে, হাসিনা মাহমুদ। তাহলে প্রেরকের নাম কি? ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ এবং তার মা প্রাপক তিনি হচ্ছেন হাসিনা মাহমুদ। পরের যে প্রশ্নটি, চিঠিটি বাংলাদেশের ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ সময় লেখা? এটির উত্তরে আমরা বলতে পারি যে চিঠিটি মুক্তিযুদ্ধ, এটা রস্যকার হবে, আর সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা। চিঠিটি 1971 সালের মুক্তিযুদ্ধ এই সময়ের লেখা। প্রেরক কেন চিঠিটি লিখেছিলেন? এটার উত্তর কী হবে? প্রেরক মাকে চিঠি লিখছেন যুদ্ধক্ষেত্রে তিনি কেমন আছেন এবং যুদ্ধের পরিস্থিতি কেমন তা জানানোর জন্য এবং তার মা কেমন আছেন তা জানার জন্য, অর্থাৎ জানানো এবং জানা, এই দুটো উদ্দেশ্যেই তিনি চিঠিটি লিখেছিলেন, প্রাপকের ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করার জন্য। 4 নম্বরে যেটি রয়েছে যে ঘ নম্বরে যেটি, একটি চিঠির কোন অংশে কি লিখতে হয়? আমরা জানি যে একটি চিঠির 6টি অংশ আমরা জানি। একটি চিঠিকে যদি আমরা এভাবে দাঁড় করাই তাহলে একটা চিঠির 6টা অংশ থাকে। প্রথমে চিঠির যে অংশে যা লিখতে হয়, শুরুতে তারিখ এবং জায়গার নাম লিখতে হয়, অর্থাৎ কোথা থেকে চিঠিটি আমরা লিখছি সেটি লিখতে হয়। তারপরে সম্বোধন করতে হয়, যেমন বাবা মায়ের কাছে লিখলে শ্রদ্ধেয় বাবা মা, এরকম একটি চিঠির প্রথম দিকে বয়স অনুসারে সালাম নিবেন বা এই সালাম নিও। ছোটদের লিখলে শুভাশিস বা স্নেহাশিস জানাতে হয়, এটি তৃতীয়। চিঠির বক্তব্য গুছিয়ে এরপরে মাঝখানে যেটাকে আমরা বলি বড়ি, সেটি বক্তব্যকে গুছিয়ে লিখতে হবে।
সহজ ভাষায় লিখতে হবে চিঠি সবসময়। শেষ অংশে বিদায় জানাতে নিজের নাম লিখতে হয়, তোমার এই স্নেহের আশিক বা যে কোনো একটা নাম লিখলে তোমরা এখানে তোমাদের নাম লিখে দেবো। এই যে কয়টা অংশের কথা বললাম, 5টা। এবং সর্বশেষ যেটি রয়েছে, চিঠিটি খামে ভরে, চিঠির যে দুটো অংশ থাকে আমরা বলছি, একটা হচ্ছে প্রেরক এবং একটা হচ্ছে প্রাপক। যেমন আমরা এটা যদি দেখি, চিঠির এখানে থাকবে প্রাপক, এই পাশে কি হবে, প্রাপক। প্রাপককে যে চিঠিটা পাবে সে হচ্ছে প্রাপক। এখানে প্রাপকের নাম লিখলাম, আর এই পাশে হবে প্রেরক। ঠিক আছে, প্রেরক মানে কি, যে চিঠিটা পাঠিয়েছে, প্রেরক। ঠিক আছে, প্রেরক লিখবে এখানে, যে চিঠিটা পাঠিয়েছে মাঝখানে আমরা একটা দাগ দিয়ে দিতে পারি। এইভাবে খামে ভরে, এটা হচ্ছে খামের উপরে লিখতে হবে, তারপরে চিঠিটা খামের ভিতরে লিখে, ঠিকানাটা লিখে ডাকে পাঠাতে হবে। তাহলে আমরা এই যে 6টি অংশ, কোন অংশে কী লিখতে হয়, এটা কিন্তু আমরা ডিটেলস জানলাম। এটি মূলত আমাদের যে ব্যক্তিগত চিঠি যখন আমরা লিখি তখন এই নিয়মটি ফলো করতে হয়। আর অ্যাপ্লিকেশন বা আমরা ব্যবহারিক চিঠি যখন লিখি, আবেদনপত্র লিখি, তখন কিন্তু আবার একটু আলাদা। এছাড়া খামের উপরে প্রাপকের নাম লিখে চিঠি খামের ভিতরে ঢুকিয়ে দিতে হয়, সেটিতে বলছি আমরা। এখন চিঠি কেন লেখা হয়, চিঠি আমরা কেন লিখি, যদি প্রশ্ন করা হয় চিঠি কেন লিখি, আমাদের এখানে উঁতে যে প্রশ্নটি রয়েছে, চিঠি কেন লেখা হয়। চিঠি যোগাযোগের একটি অন্যতম মাধ্যম। মানুষ যখন দূরে অবস্থান করে তখন কুশলাদি অন্যান্য প্রয়োজনে যোগাযোগ রাখতে, ব্যবসায়িক কাজে, আনুষ্ঠানিক বক্তব্য জ্ঞাপনে, ব্যক্তিগত খবর জানাতে ও জানতে চিঠি লেখা হয়। তার মানে কি, চিঠি লেখার কিন্তু অনেক উদ্দেশ্য রয়েছে। এছাড়া বর্তমানে রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ও বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রাখার জন্য চিঠি লেখা হয়ে থাকে। তাহলে আমরা এই যে 5টি প্রশ্ন, যেটি আমাদের বইয়ের 74 পৃষ্ঠায় যে ফর্ম পূরণ করা বা ছক পূরণ করা সেটি দেওয়া আছে, সেটি কিন্তু আমরা তোমাদের সাথে আলোচনা করে দিলাম। এরপরে আমরা চলে যাব বইয়ের 75 পৃষ্ঠায়। বইয়ের 75 পৃষ্ঠায় কী রয়েছে, 74 পৃষ্ঠায় কিন্তু আমাদের শেষ, বলি এবং লিখি। তাহলে এখানে কোন যোগ্যতা তোমাদের কথা বলা হয়েছে, এখানে বলতে হবে, বলার দক্ষতা, সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারা, লিখতে পারার দক্ষতা, বলা এবং লেখা, এটা ভাষার দক্ষতা কি, সেটি মূলত এইখান থেকে তোমাদের ওই যে আগের যে চিঠি, সেই চিঠির অভিজ্ঞতার আলোকে তোমরা সেগুলা তোমাদের বাস্তব জীবনে কি তুমি বলতে পারো কিনা, লিখতে পারো কিনা সেটি। আগের চিঠিতে প্রেরক প্রাপককে যা যা জানাতে চেয়েছেন সেই কথাগুলো তার নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। মানে তোমাকে সেই চিঠির যে মর্মার্থ, সেই কথাগুলো তুমি নিজের ভাষায় বলবা এবং নিজের ভাষায় লিখবা। এটার একটা ছক এখানে দেওয়া রয়েছে, এটি নমুনা রয়েছে। তাহলে আমরা এইটার নমুনা উত্তর হিসেবে তোমাদের জন্য একটি নমুনা উত্তর দাঁড় করেছি, সেটি তোমাদের একটু আলোচনা করে দেওয়া যেতে পারে। কাজ 2তে যেটা রয়েছে, আমরা বলি এবং লিখি। প্রদত্ত চিঠিতে লেখক তার মাকে যা বলতে চেয়েছেন তার নিজের ভাষায় নিচে বর্ণনা করা হলো, এভাবে লিখবা। যুদ্ধক্ষেত্রে ফিরদৌস হবে না, ফেরদৌস হবে। 71 রণাঙ্গনে গিয়েছিলেন যুদ্ধ করতে। চিঠিতে তিনি উল্লেখ করেছেন তার সেই অভিজ্ঞতা, যা তার মনে লালিত স্বপ্ন ছিল। সেই স্বপ্ন তার ইচ্ছের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। তাই তিনি তার মাকে আরও জানিয়েছিলেন, তাকে এখন আর আগের মতো দেখা যায় না। তার কথাগুলোই কিন্তু তোমার নিজের ভাষায় বলতে হবে। অর্থাৎ তুমি কতটুকু গুছিয়ে বলতে পারো, তুমি কতটুকু গুছিয়ে লিখতে পারো, তোমার প্রকাশ দক্ষতা কতটুকু, বলার দক্ষতা কতটুকু, লেখার দক্ষতা কতটুকু, তুমি নিজেকে কিভাবে প্রকাশ করবা। কারণ তুমি যখন বড় হবা তখন তো তোমাকে বলার দক্ষতা থাকতে হবে, তোমার লেখার দক্ষতা থাকতে হবে। সেই দক্ষতাগুলো যাতে তোমাদের মধ্যে অর্জিত হয়, সেই জন্যই এই রণাঙ্গনের যে ঘটনা, অর্থাৎ চিঠিটি যেটি আমরা পড়েছি, সেই চিঠির যে কাহিনী, সেটি তুমি কতটুকু নিজের ভাষায় বলতে পারো, সেটি কিন্তু এখান থেকে আসবে। তো ওখানে কি দেখেছিলাম আমরা, তিনি তাকে চিনতে পারবেন না, তিনি বলেছিলেন তার মুখ ভরা দাড়ি, গোপ অনেক বড় হয়ে গেছে, বাবরি চুল। বাবরি চুল বলতে আমরা কি একটা অর্থ শিখিয়েছিলাম তোমাদেরকে। বাবরি চুল মানে কি, কাঁধ পর্যন্ত কোঁকড়ানো চুল হচ্ছে বাবরি চুল। সব মিলিয়ে তাকে দেখতে নাকি অনেকটা আফ্রিকার জঙ্গলিদের মতো মনে হয়েছে। এখানে জঙ্গলি হবে, কথাটা ভুল আসছে এখানে, এটা মূলত হবে জঙ্গলিদের মতো, জঙ্গলি হবে এখানে, জঙ্গলিদের মতো মনে হয়। যদিও তিনি অনেক দিন পর্যন্ত নিজের মুখ আয়নায় দেখেননি, কারণ সেখানে তো কোনো আয়না ছিল না। তবে তার যে পরিবর্তন হয়েছে সেটা তিনি ভালো করেই বুঝতে পারেন, কারণ তিনি অনেকটা অগোছালো হয়ে গেছেন, দাড়ি গোঁফ বড় হয়ে গেছে, মাথার চুলগুলো বড় হয়ে গেছে, এটা কিন্তু তিনি অনেকটাই বুঝতে পারেন।
তার সেই কথাগুলো কিন্তু আমরা চিঠিতে দেখেছিলাম। সে সেইভাবে নিজেকে প্রকাশ করেছিল। অনেকটা জঙ্গলি ভাব এসে গেছে তার মধ্যে। সে আর সেই আগের মতো আর সে নেই। সে বলছিল, মা, একসময় মুরগি জবাই করা দেখলে আমরা দেখতে পারতাম না, ভয় পেতাম। এখন সেই কিন্তু দিব্যি আজ রক্তের নদীতে সাঁতার কাটছে। এরকম অনেক অভিজ্ঞতার কথা কিন্তু তিনি বলেছিলেন। আর সেই কথাগুলো তুমি গুছিয়ে বলবা এখানে। তার মাকে তিনি আপেক্ষ করে বলেছেন, মনের অনেক ঘটনা এখনও তার কাছে জমা রয়েছে। রণাঙ্গনে তিনি তার অনেক পুরনো বন্ধুদের পেয়েছেন, কিন্তু সময়ের অভাবে অনেক কিছু তিনি মাকে বলতে পারেননি। তিনি মন্টুকে দিয়ে চিঠিটি পাঠিয়েছিলেন এবং তিনি মন্টুকে ভালো কিছু খাওয়ানোর কথা বলেছিলেন, কারণ মন্টু অনেকদিন ভালো কিছু খায়নি। মায়ের দোয়া নিয়ে আছেন বলেই এখানে তার কোনো ভয় নাই। তিনি বলেছিল, মায়ের দোয়া আমার সাথে আছে, আমার ভয় কি? সেই কথাটা তুমি এভাবে বলতে পারো যে তিনি তার মায়ের দোয়া তার সাথে ছিল বলে তিনি কোনো কিছু তার ভয় নেই। সবাইকে পরবর্তীতে তিনি সালাম জানিয়ে বাড়ির সবাইকে কেমন আছে সেটি জানিয়ে তিনি দোয়া চেয়ে চিঠির ইতি টেনেছিলেন। এটি ছিল মূলত আমাদের 75 পৃষ্ঠার যে চিঠিটা পড়ে তোমার নিজের ভাষায় বলবা এবং লিখবা, সেটি আমরা আলোচনা করে দিলাম। আজকের এই টিউটোরিয়ালটি মূলত আমাদের 74 এবং 75 পৃষ্ঠের যে আলোচনা সেটি নিয়ে থাকবে, এবং পরবর্তীতে আমরা তোমাদের এই যে 76 পৃষ্ঠায় যেটি রয়েছে নিজের অভিজ্ঞতা, অর্থাৎ এখানে যেটা বলছে চিঠি পড়া, লেখা এবং এই সংক্রান্ত তোমার অভিজ্ঞতা থাকলে তুমি সেটি এখানে লিখতে হবে। এটাও কিন্তু তোমার লেখার দক্ষতা বা পড়ার দক্ষতা কতটুকু অর্জিত হয়েছে সেটা যাচাই করার জন্যই। নিজের অভিজ্ঞতা, তার নিজেকে তুমি কিভাবে প্রকাশ করতে পারো। আমাদের কিন্তু এখন এই দক্ষতা নির্ভর পড়াশোনা, তাই না? নিজে আমি কতটুকু পারি, আমার নিজের অভিজ্ঞতাকে আমি যদি বর্ণনা করতে না পারি, তাহলে চিঠি লেখা এটা শিখে আমার কী লাভ হবে? সেটি নিয়ে তোমাদের পরবর্তী কোনো টিউটোরিয়ালে আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। বেশি বেশি করে পড়াশোনা করবা। সবার জন্য শুভকামনা থাকলো, এবং তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওগুলো তোমরা শেয়ার করে দেবা, এবং সম্মানিত অভিভাবক যারা দেখছেন তাদের কাছে একটু অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন। আমরা সপ্তম, অষ্টম, নবম শ্রেণীর সকল বইয়ের প্রতিটি ছক পূরণ করে আমরা এই চ্যানেল থেকে করে দেব। সবার জন্য শুভকামনা।